আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুল আজম, লেকচারার ম্যাথমেটিক্স সমস্কর আবতার ডিগ্রি কলেজ। অনলাইন ক্লাসে শিক্ষার্থী তোমাদের সবাই স্বাগতম। আজকে গত ক্লাসে আমি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ সিম্পল গুণন শিখিয়েছিলাম। ম্যাট্রিক্সের ক্রম, এর প্রকারভেদ, কোন ম্যাট্রিক্সের কী নাম সব দেখিয়েছিলাম। আজকে আমরা ম্যাট্রিক্সের গুণনটা শিখব। আশা করি তোমরা সবাই আমার সাথে আসো এবং কেউ কিছু বুঝতে না পারলে প্রমাণ করবা, যাতে আমি ওটা দেখে বলতে পারি যে কোনটা সমস্যা হচ্ছে। আজকে আমরা ম্যাট্রিক্সের গুণনটা শিখবো। মেইনলি হচ্ছে গুণন। ম্যাট্রিক্সের মূল ক্রিয়াটা হচ্ছে গুণন। প্রথম শর্ত হচ্ছে গুণন কখন হয়, দুটো ম্যাট্রিক্স কখন গুণন করা সম্ভব। প্রথম ম্যাট্রিক্সের রো কলাম যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সমান হয়, তাহলেই দুটো ম্যাট্রিক্স গুণ করা সম্ভব। দুটো ম্যাট্রিক্সের গুণ করার একমাত্র শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সমান হতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম প্রথম আর হচ্ছে দ্বিতীয়, তাহলে গুণ করা সম্ভব। যোগের যেমন দুটা ম্যাট্রিক্সের যোগ করার যেমন শর্ত ছিল, দুটা ম্যাট্রিক্স তখনই যোগ করা সম্ভব যখন দুটা ম্যাট্রিক্সের ক্রম সমান থাকে। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্স যদি 3/3 আকারের হয়, পরেরটাও যদি 3/3 আকারের হয়, তখন তাদের গুণ করা সম্ভব ছিল। কিন্তু এখন কিন্তু সেই শর্তটা থাকবে না। দুটা ম্যাট্রিক্স তখনই আমরা গুণন করব যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সমান। তাহলে আমরা একটা দেখতে থাকি যে কীভাবে দুটা ম্যাট্রিক্স গুণ করা যায়। আমরা ছোটো ছোটো জিনিস দেখতে পাবো। মনে করো একটা ম্যাট্রিক্স আছে 2, 3, আর একটা হচ্ছে 2, 5, আর একটা ম্যাট্রিক্স হচ্ছে 3, 1, 1। আমরা ধরে নিলাম যে প্রথমটা এই ম্যাট্রিক্স, দ্বিতীয়টা বি ম্যাট্রিক্স। এখন দেখি দুটা গুণ করা যায় কি না। আমরা এখানে খেয়াল করি, দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়, একটা, দুইটা কলাম। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো কয়, একটা, দুইটা, দেখো দুইটা। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সমান হচ্ছে, সুতরাং এই ম্যাট্রিক্সটা গুণ করা যায়। কীভাবে গুণ করব খেয়াল করি। প্রথমে এই রো এর সাথে এই কলাম, প্রথম রো এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, 3 2 6, সূত্রের প্লাস হবে 3 অঙ্কে 3। আবার বলি 3 2 6 যোগ 3 অঙ্কে 3, প্রথমটা হয়ে গেল। এবার এটার সাথে দ্বিতীয়টা, প্রথম রো এর সঙ্গে দ্বিতীয় কলাম 2 অঙ্কে 2 যোগ 3 2 6। এখানে কিন্তু যোগ চিহ্নই বসবে। যদি কোনো কারণে মাইনাস চলে আসে তাহলে কিন্তু আমি মাইনাস করতে হবে। এবার দ্বিতীয় রোতে যাই। দ্বিতীয় রো প্রথম কলাম 3 4 12 যোগ 5 এর সাথে 3, 5 এর সাথে 1, 5 অঙ্কে 5। এবার দ্বিতীয় রো এর সাথে দ্বিতীয় কলাম 4 অঙ্কে 4 যোগ 5 2 10। এখন যে ম্যাট্রিক্সটা হচ্ছে সেটা হচ্ছে দুটো ম্যাট্রিক্সের গুণফলের সমান 9, 8, 17, 14। এই যে নতুন একটা ম্যাট্রিক্স পাওয়া গেল, এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ এবং বি ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সের গুণফল। আমরা কিন্তু আগেই বলছিলাম দুটা ম্যাট্রিক্স যোগ করলেও একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে, দুটা ম্যাট্রিক্স গুণ করলেও একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে, দুটা ম্যাট্রিক্স বিয়োগ করলে পরেও একটা ম্যাট্রিক্সই হবে। এবার আমরা আরেকটু ভিন্ন রকমের নিয়ে যাই। মনে করো প্রথম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 4 3 2 5 1, সেম। আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এরকম 2 4 3 2 7 1। এখন এই দুটা ম্যাট্রিক্স গুণ করতে বলা হবে। আমরা যখন দুটা ম্যাট্রিক্স গুণ করব তখন কিন্তু অবশ্যই দেখে নেব যে প্রথম ম্যাট্রিক্সের কলামটা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সমান আছে কি না। তাহলে এখানে দেখি প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়, একটা, দুইটা। দ্বিতীয় ম্যাট্রিক্সের রো কয়, একটা, দুইটা। দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান হয়েছে, সুতরাং এই ম্যাট্রিক্সটা গুণ করা সম্ভব, গুণ করা যাবে। এখন আমরা একটু গুণ করে দেখি কি অবস্থা হয়। দেখো প্রথম রো এর সঙ্গে প্রথম কলাম 2 2 4, সূত্রের যোগ 4 2 8। এবার এটার সাথে এইটা, তাহলে 2 2 4, এটার সাথে এইটা 4 2 8 যোগ 4 7 28। আমরা বলছিলাম এখানে কিন্তু প্লাস চিহ্ন দিতে হবে। যদি কোনো কারণে মাইনাস চিহ্ন চলে আসে তাহলে কিন্তু সেটা মাইনাস হবে। তাহলে আমরা একটা মাইনাস দিয়ে শুরু করি। এখানে একটা মাইনাস চিহ্ন দিই যাতে একটা মাইনাস আসুক, দেখা যাক কী হয়। তাহলে প্রথম রো এর সঙ্গে প্রথম কলাম দিলাম, প্রথম রো এর সঙ্গে দ্বিতীয় কলাম দিলাম, প্রথম রো এর সঙ্গে এবার তৃতীয় কলাম দিলাম। তাহলে এটার সাথে গুণ করে দেখো -6 হয়, আর এটার সাথে এটা গুণ করলে +4 হয়। আমি বুঝতে পারছি? এবার খেয়াল করো দ্বিতীয় রোর সঙ্গে প্রথম কলাম 3 2
এবার এটা দ্বিতীয় রোর সঙ্গে দ্বিতীয় কলাম, 3 × 6 যোগ 7 × 14। এবার এটার সাথে এইটা -9 যোগ 2। এবার তৃতীয় রো আসবে, তৃতীয় রোর সাথে প্রথম কলাম 5 × 10 যোগ 2। এবার এটার সাথে এইটা 4 × 20 যোগ 7 × 7। এবার এটার সাথে লাস্ট -15 যোগ 1। 8 × 4 = 12, 28 36 -2 10 20 -1 12 27 -14। এই যে একটা নতুন ম্যাট্রিক্স পেলাম, এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ এবং বি ম্যাট্রিক্সের গুণফল। এই ম্যাট্রিক্সের ক্রম কত? এই ম্যাট্রিক্সের ক্রম কিন্তু 3/3 আকারে। কারণ কি? এখানে 3টা রো আছে, 3টা কলাম আছে। এখন দুইটা ম্যাট্রিক্স গুণ করলে যে নতুন একটা ম্যাট্রিক্স পাওয়া যায়, তার কিন্তু ক্রমটা আমরা কিন্তু এইটা দেখেই বুঝতে পারবো। যেমন প্রথম ম্যাট্রিক্সের ক্রম ছিল কত? প্রথম ম্যাট্রিক্সের ক্রম ছিল 3টা রো 2টা কলাম আর সি। আর তার দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্রম ছিল 2টা রো 3টা কলাম। যখন এই দুটো ম্যাট্রিক্স গুণ করবো, দেখো এই শেষেরটা আর এই শেষেরটা বাদ দিলে পরে কিন্তু থাকে কত বাই 3/3 ক্রমের ম্যাট্রিক্স। দেখো আমাদের যে রেজাল্টটা আসছে সেটা কিন্তু 3/3 ক্রমের ম্যাট্রিক্সে আসছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে দুটো ম্যাট্রিক্স গুণ করা তখনই সম্ভব যখন দুটো ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রোয়ের সমান। এখানে আমরা এটা মনে রাখার জন্য সহজ একটা বুদ্ধি বের করছি। যেমন ক্রম নির্ণয়, ক্রম নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু রো ইকুয়াল টু কলাম আর সি আমরা নাম দিলাম কলাম। এটা মনে রাখার জন্য আর সি মানে প্রথম ম্যাট্রিক্সের রো বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। প্রথম ম্যাট্রিক্সের রো এবং কলাম এটাকে বলা হয় ম্যাট্রিক্সের মাত্রা। আর গুণনের সূত্র, গুণন, এটাকে বলে CR7 মনে রাখার জন্য। CR7 অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সমান হয়, তাহলে দুটো ম্যাট্রিক্স গুণ করা সম্ভব। এটা হচ্ছে প্রতীক মাত্র, যেটা আমরা মনে রাখার জন্য বলি। আর সি কলা ক্রম নির্ণয়, আর CR7 গুণন। এটা মনে হয়, এটা খেয়াল রাখলে পরে আমাদের এটা মনে রাখা সহজ হবে যে আসলে শর্তগুলো কি আছে। এইবার আমরা সহজ গুণনগুলো দেখে ফেললাম। এবার একটু বড় ধরনের গুণনে যাবো, এটা আমরা বুঝতে পেলি। একটা জিনিস মনে রাখতে হবে, কোনো কম ম্যাট্রিক্স সমাধান করতে হলে পরে আমাদের অবশ্যই ম্যাট্রিক্সের মধ্যে দিয়ে বুঝতে হবে, তাছাড়া কিন্তু আমরা বুঝতে পারবো না যাতে আমরা কী করছি। এখন আমরা এই ম্যাট্রিক্সটা সমাধান করব। এখানে কী দেওয়া আছে? যাকে বলছে এই একটা ম্যাট্রিক্স যার উপাদানগুলো 2 3 1, তারপরে 1 2 2 1 2 2, তারপরে 1 2 0 1 2 0। বলছে b = 8। আমরা একটা দিয়ে অনেকগুলো জিনিস বোঝানোর চেষ্টা করছি আর কি, সেজন্য আমরা একটু প্রবলেমগুলো তুলে নিয়েছি। ফাংশন অফ x = x² - 4x + 2i। তোমাকে ফাংশন অফ b = কত এটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখান থেকে ফাংশন অফ বিটা বের করি, দেখি ফাংশন অফ বি কি আসে। b² - 4b + কত 2i। দেখো এটা কিন্তু ফাংশন অফ বির মান আসছে। অর্থাৎ বি একটা ম্যাট্রিক্স, তাকে বর্গ করতে হবে, তারপরে সেই বি ম্যাট্রিক্সটাকে 4 দ্বারা গুণ করতে হবে, তারপরে 2i, i হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স অর্থাৎ একক ম্যাট্রিক্স, ওটার মান বসে। তাহলে আগে বিটা নির্ণয়, এখানে দেওয়া আছে b = 8। b = কত দেওয়া আছে? b = দেওয়া আছে a t। এখানে a ম্যাট্রিক্সটা কত ছিল? 2 1 1 3 2 2 1 2 0। এইবার a t বলতে কি বুঝি? b = a t মানে ট্রান্সপোজ। কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কাকে বলে? ওই ম্যাট্রিক্সের রোটাকে যদি কলাম এবং কলামটাকে যদি আমরা রো বানাই দিই, তাহলেই কিন্তু ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হবে। আমি আবার বলি, কোনো ম্যাট্রিক্সের রোটাকে কলাম এবং কলামটাকে যদি রো বানাই দেওয়া যায়, তাহলেই ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ দেওয়া যায়। যেমন এই ম্যাট্রিক্সের এটা ছিল রো 2 3 1, এটাকে আমরা 2 3 1 কলাম বানাই দিলাম। তারপরে ছিল 1 2 2, এটাকে 1 2 2 কলাম বানাই দিলাম। এবার রো ছিল 1 2 0 1 2 0, এটাকে কলাম বানাই দিলাম। এটাই কিন্তু আমাদের আরেকটা নতুন ম্যাট্রিক্স ছিল, সেই ম্যাট্রিক্সের নাম কত? বি ম্যাট্রিক্স। আমি বোঝাতে পারছি কথা? তাহলে কোনো ম্যাট্রিক্সের রোটাকে কলাম এবং কলামটাকে যদি আমরা রো বানাই দিই, তাহলেই আমরা ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স পাবো।
এখন তোমাকে বলা হচ্ছে যে বি স্কোয়ার মাইনাস 4b প্লাস 2y বের করো। তো বি স্কোয়ার বলতে কি বুঝি? বি স্কোয়ার বলতে আমরা বুঝি বি ইন্টু বি, এটাকে কিন্তু বি স্কোয়ার বোঝায়, বি ইন্টু বি। বি ইন্টু বি বলতে কি বুঝি? যে বি ম্যাট্রিক্সটাকে বি ম্যাট্রিক্স দ্বারাই গুণ করো, বি ম্যাট্রিক্সকে বি ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে নতুন একটা ম্যাট্রিক্স পাবো, সেটা হবে কি? বি স্কোয়ার ম্যাট্রিক্স। এবার আমরা দেখি কি হয়, 2 1 1 3 2 2 1 2 0, এই বি ম্যাট্রিক্স, এই বি ম্যাট্রিক্সটি আর একবার 2 1 1 3 2 2 1 2 ঠিক আছে। এখন এই দুটা ম্যাট্রিক্স গুণ করলে কি হয়? আমরা কিন্তু বলছিলাম যে গুণ করার শর্তটা কি? দুটা ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলাম যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সমান হয় তাহলে আমরা গুণ করতে পারবো। দেখো এখানে কিন্তু প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো কয়টা? একটা, দুইটা, তিনটা। যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান হয়েছে, সুতরাং ম্যাট্রিক্স দুটা গুণ করা সম্ভব। এছাড়াও আর একটা সহজ শর্ত আছে কি? দুইটাই যদি বর্গ ম্যাট্রিক্স হয়, দুইটা ম্যাট্রিক্সে যদি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে অবশ্যই গুণ করা যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু দুটাই বর্গ ম্যাট্রিক্স গুণ করা যাবে। আবার শর্ত ছিল কি? প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সমান হতে হবে, সুতরাং এই শর্ত ফিল আপ করছে, সুতরাং এটা গুণ করা যাবে। তাহলে এটা আমরা একটু গুণ করব। ম্যাট্রিক্সকে গুণ করার সময় কিন্তু অবশ্যই অন্যমনস্ক করলে কিন্তু চলবে না, অন্যমনস্ক হলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো এইটার সাথে এইটা, প্রথম রো আর প্রথম কলাম, 2 × 4 + 3 + 1। এবার এইটার সাথে এইটা, 2 অঙ্কের 2 2 অঙ্কের 2 2 অঙ্কের 2 + 2 + 3। এবার প্রথম রো এর সাথে তৃতীয় কলাম, 2 অঙ্কের 2 + 2 + 0 সাথে 1 + 0। এবার দ্বিতীয় রো ফার্স্ট কলাম, 3 × 6 + 6 + 2। এবার এটার সাথে দ্বিতীয়, তাহলে কত হচ্ছে? 3 + 4 + 4। এবার এটার সাথে তৃতীয়, তাহলে 3 + 4 + 0। এবার এইটার সাথে এইটা, 2 + 6 + 0। এবার এইটার সাথে দ্বিতীয়টা, 1 + 4 + 0। এবার এইটার সঙ্গে তৃতীয়টা, 1 + 4 + 0। এখন নতুন একটা ম্যাট্রিক্স কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে কত হচ্ছে? 4 8 14 8 6 11 5 4 3 5। এই দেখো নতুন একটা ম্যাট্রিক্স কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা কি ম্যাট্রিক্স? বি স্কোয়ার। কিন্তু আমাকে কি বের করতে বলছে? ফাংশন অফ বি সমান বি স্কোয়ার মাইনাস 4b প্লাস 2y। আমরা এখান থেকে লিখতে পারি বি স্কোয়ার মাইনাস 4b প্লাস 2y। বি স্কোয়ার মানটা বসাই দিই, 8 6 4 14 11 3 14 11 3 8 5 5 8 5 মাইনাস 4 ইন্টু বি। বি ম্যাট্রিক্সটা তোমাদের আগেই দেওয়া ছিল, এই যে এখান থেকে বি ম্যাট্রিক্সটা নিয়ে নেব। 2 3 1 2 3 1 1 2 3 1। বি ম্যাট্রিক্স তোমাদের এইটা, এইটা হলো বি ম্যাট্রিক্স। 2 1 2 1 1 3 2 2 1 2 0। এটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স। প্লাস 2 আই মানে কি? একক ম্যাট্রিক্স বা অবেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা যেহেতু 3/3 আকারের ম্যাট্রিক্স আছে, সুতরাং এর আইডেন্টিটি ম্যাট্রিক্সও 3/3 আকারে দিতে হবে। ঠিক আছে? যদি এটা 2/2 আকারে থাকতো তাহলে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স হতো 1 0 0 1। কিন্তু যেহেতু এটা 3/3 আকারের ম্যাট্রিক্স আছে, সুতরাং এটা 3/3 আকারের ম্যাট্রিক্স। এইবার আমরা এটাকে লিখতে পারি 8 6 4 14 11 3 8 5 5। এটা 4 দ্বারা গুণ করে দেবো। আমরা জানি কোনো সংখ্যা দ্বারা ম্যাট্রিক্সকে গুণ করতে গেলে ওই সংখ্যা দ্বারা ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটি সদস্যকে গুণ করতে হয়। 8 4 4 12 8 8 4 8 0 প্লাস এখানে একই নিয়ম 2 0 0 0 2 0 0 0 2, অর্থাৎ 2 দ্বারা গুণ করে দেওয়া। এখন এটা আমরা ক্যালকুলেশন করব। দেখো প্রথমটা, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস। আমরা এটা একবারেই ক্যালকুলেশন করতে পারি। প্রথম হচ্ছে 8 মাইনাস 8 প্লাস 4, অর্থাৎ সবগুলো প্রথম পাবো। এবার দ্বিতীয়টা 6 মাইনাস 4 প্লাস 0।
এবার তৃতীয়টা 4 4 মাইনাস 4 লাস্টে প্লাস 0। এবার প্রথম 14 প্রথম 12 প্লাস 0, তারপরে 11 মাইনাস 8 প্লাস 2, তারপরে 3 মাইনাস 8 প্লাস 0, এরপর 8 মাইনাস 4 প্লাস 0, এরপরে 5 মাইনাস 8 প্লাস 0, তারপরে 5 মাইনাস 0 প্লাস 2। এটা দেখ এখন কত হয়। এখানে হচ্ছে কত 8 8 কাটা 2, তারপরে 2, তারপরে 0, তারপরে কত 2, তারপরে এখানে 11 13 8 বা 5, তারপরে মাইনাস 5, 4 মাইনাস 3 7। এই যে ম্যাট্রিক্সটা পাইলাম এইটাই হবে আমাদের ফাংশন অফ ইউনিট, অর্থাৎ এইভাবে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ একসঙ্গে করা। ঠিক আছে, এখন আমরা দেখব এটা একটা বুঝতে পেলে আমরা আমি কিন্তু আগেই বলছি যে ম্যাট্রিক্স অঙ্ক করতে গেলে পরে অবশ্যই অন্যমনস্ক হওয়া চলবে না। অন্যমনস্ক হলে কিন্তু ভুল হয়ে যাবে, একটা ভুল হয়ে গেলে কিন্তু সেটা খুঁজে পাওয়া কষ্ট হবে। এবার আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে সমীকরণ সমাধান করব ক্রেমার্স রুলের মাধ্যমে, অর্থাৎ সমীকরণ দেওয়া থাকলে পরে সেখান থেকে কীভাবে ম্যাট্রিক্সের নিয়মে বা ক্রেমার্স নিয়মে সমীকরণ সমাধান করতে হয়। তো এই সমীকরণগুলো সমাধান করতে গেলে তোমাকে প্রথমে নির্ণায়কের প্রথম ধাপটা তোমাকে জানতে হবে। নির্ণায়কের প্রথম ধাপ এটা অবশ্যই তোমরা 9 10-এ করে আসছিলাম, এখন জাস্ট আমি একটু রিপিট করি। মনে করো সংখ্যা দিয়ে নির্ণয় যেটা 2 4 6 3 2 1 3 2, এটা মনে করো একটা নির্ণয়, এই একটা নির্ণয়। এটা কিন্তু ম্যাট্রিক্স নয়, এখানে কিন্তু যদি থার্ড ব্র্যাকেট দিতাম তাহলে কিন্তু এটা ম্যাট্রিক্স হতো, এটা কিন্তু ম্যাট্রিক্স নয়। এই নির্ণয়কের সমাধান করা সহজ, 2 যখন নিব আমরা এইটার কলাম এবং এটার রো বাদ থাকে, কোন এটুকু থাকে না, এটাকে লিখবা 2 অক্ষে 2 বিয়োগ বিয়োগকে 2 হয়ে গেল। এরপরে সূত্রের পাওয়ার তুমি মাইনাস, অর্থাৎ নির্ণয়কের ক্ষেত্রে প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপর মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, চিহ্নগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ফলো করতে হবে। তো প্রথমটার চিহ্ন ছিল প্লাস দিলাম, এরপর পরেরটার চিহ্ন চারের রো কত, চারের রো হচ্ছে এইটা, আর কলাম কোনটা থাকে কোনটা 3 1 3 1, 3 অক্ষে 3 বিয়োগ 3 অক্ষে হয়েছে। এবার লাস্টে কত প্লাস 6 পাবো, তারপর 6 পেলে পরে এটা বাদ 3 দুগুণ কত 6, আবার 3 দুগুণ কত 6, তাহলে কত আসে 2 গুণন 0 মাইনাস 4 গুণন 0 প্লাস 6 গুণন 0। মোটের পর কিন্তু এই নির্ণয়কের মানটা বসবে, অর্থাৎ নির্ণয় সমাধান করতে হবে কীভাবে। প্রথমে প্রথমটা নিব, এর রো এবং কলাম বাদ দিব, দেওয়ার পর আড়াআড়ি গুণ করব। পরেরটা চিহ্ন মাইনাস নিব, মাইনাস 4 গেল এইটা, এবং কলাম এবং রো বাদ গেল, 3 অক্ষে 3 বিয়োগ 3 দিলাম। অনুরূপভাবে লাস্টে প্লাস 5 পাবো, এটা পাব, এটা 6 বিয়োগ 3 ক্যালকুলেশন করলাম, আমাদের রেজাল্ট 0 আসছে। রেজাল্ট যা কিছু একটা আসতে পারে, সুতরাং এটা নির্ণয় করব। এখন আমরা সমীকরণের সমাধান করব ক্রেমার্স রুলের মাধ্যমে, কিন্তু সেখানে এই নির্ণয়কটা লাগবে, এই জন্য আমরা এটা শেখাই না, তাছাড়া সমাধান করতে পারবো। মনে করো প্রবলেমটা দেওয়া এরকম, x প্লাস 2y প্লাস 3z সমান -1, 2x প্লাস y প্লাস 4z সমান 2, 3x প্লাস 2y প্লাস z সমান 3। এটা ক্রেমারের নিয়মে সমাধান করতে বলছে। সমীকরণ কিন্তু আমরা বিভিন্ন পদ্ধতিতে সমাধান করতে পারি। একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, তারপরে নির্ণয় পদ্ধতি, ম্যাট্রিক্স পদ্ধতি, তারপরে বজ্রগুণন পদ্ধতি, বিভিন্ন পদ্ধতিতে কিন্তু আমরা সমীকরণ সমাধান করতে পারি। সমাধান করার অর্থটা কি? সমাধান করার অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত চলকের মানগুলো, এই যে x y z এগুলো হচ্ছে অন্তর্ভুক্ত চলকের কথা বলা হচ্ছে, এই মানগুলো বের করবে। এখন ক্রেমার্স নিয়মে সমাধান করতে বলছে, অর্থাৎ তুমি x y z এর মান বের করবা, কিন্তু অন্য কোনো নিয়মে নয়, ক্রেমার্স নিয়মে তোমাকে বের করতে হবে। তখন এটা আমরা কীভাবে করি খেয়াল করে, প্রথমে লিখবো x y z এর
সহগুচ্ছ নিয়ে নির্ণয়। তাহলে নির্ণয়কে আমি ডি দ্বারা প্রকাশ করি। নির্ণয় করার ইংরেজি শব্দ ডিটারমিনেট, ডিটারমিনেটের প্রথম অক্ষর ডি, এজন্য এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। তাহলে কত হয় ওখানে সহগুচ্ছ কিন্তু 1 2 3 2 1 2 3 4 1। দেখো এটা কিন্তু একটা দিয়ে দেবো, দুঃখিত, এটা কিন্তু অবশ্যই নির্ণয় ম্যাট্রিক্স নয়। এটা সমাধান করো। এক দিলে কত হয়? একের কলাম বাদ একের রো বাদ, এককে 1 বিয়োগ 4 2 8। এরপরে মাইনাস পাবো, মাইনাস কত 2 যখন দেবো তখন 2 এর কলাম বাদ 2 এর রো বাদ, 2 অক্ষে 2 বিয়োগ 3 4 কত বাদ। এবার আমরা 3 নিব, 3 নিলে 3 এর কলাম বাদ 3 এর রো বাদ, কি থাকে 2 2 4 বিয়োগ 3 অক্ষে 3। এক্ষেত্রে কিন্তু অবশ্যই চিহ্নটা কিন্তু ঠিক রাখতে হবে, প্রথমটা প্লাস তারপর একটা মাইনাস তারপর একটা প্লাস, উল্টা হয়ে গেলে কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু এখানে ঘুরাই দিতে হবে। তো এটাই মানে সবচেয়ে সহজ বুদ্ধি হবে, প্রথমটা প্লাস তারপর একটা মাইনাস তারপর একটা প্লাস। এখানে কত হয়? -9 প্লাস 20, আর এখানে হয় প্লাস 3। তারপর 20 আর 3 23 থেকে 23 থেকে 9 বাদ দিলে কত থাকে? কত? 14। ঠিক আছে, 14। সুতরাং এটা ডিটারমিনেন্ট কত আসছে? 14 আসছে। এখন আমি এক্স এর মান বের করব। দেখো একটা দেখালে সবগুলো পারবো অবশ্যই। এক্স এর মান বের করার বুদ্ধি হচ্ছে dx বাই d, শর্টকাট বুদ্ধি। এক্স সমান সমান কত? dx বাই d, এক্স ইকুয়াল টু dx বাই d। এইবার ডির মান কিন্তু আমরা আগে বের করে রাখছি, ডির মান কত? 14। এবার উপরে একটা নির্ণয় dx, যখন x এর মান নির্ণয় করব তখন এই সমীকরণ থেকে x টাকে আউট করে দিতে হবে। মনে করো x নাই, যেহেতু আমি x এর মান নির্ণয় করব তাহলে সমীকরণ থেকে x টা বাদ যাবে। এই x এর শূন্যস্থানটা পূরণ করবে কনস্ট্যান্টটা -1 2 3, -1 2 3। এইবারে y এর সহগটা বসাই দাও, 2 1 2। এবার z এর সহগটা বসাই দাও, 3 4 1। দেখো এটা আসছে, ঠিক আছে। এইবার নির্ণয় করে সমাধান করে থাকি, যখন 1 দিব এটা -1, কিন্তু আমাদের সূত্র কিন্তু +1, কিন্তু এখানে আছে -1, সুতরাং -1টাই নিয়ে নেব। -1 যখন নেব তখন কলাম বা তাহলে কি হচ্ছে? এককে 1 বিয়োগ 4 2 8। এবার -2 পাবো, সূত্রের মাইনাস 2 পাচ্ছি, 2 এর কলাম বাদ 2 এর বিয়োগ 2 বিয়োগ 3 4 বাদ। এবার যখন +3 পাবো তখন কি হবে? এটা বাদ এটা বাদ, 2 2 কত? 4 বিয়োগ 3 কত? 3। নিচে কিন্তু আমার ডির মান দেওয়াই আছে। এবার কত? দেখো এখানে হচ্ছে +7, এখানে হচ্ছে +20, এখানে হচ্ছে +3, নিচে কত? 14। তাহলে 23 বাই কত? 14। এই দেখো এক্স এর মান কিন্তু বেড়ে গেছে, সুতরাং এক্স ইকুয়াল টু কত? 23 বাই 14 হতে পারে, সেটা অন্য কোনো মান হতে পারে, এটা কোনো ফ্যাক্টর না, তবে আমাদের যেটা মান আসছে সেটা আমরা ক্যালকুলেশনে ভুল হতে পারে, এটা কিন্তু অসম্ভব কিছুই না, তবে মূল নিয়ম হচ্ছে এটা, যেভাবে বের। এখন আমরা কিসের মান বের করে ফেললাম? এক্স এর মান। এখন যদি বলি আমি এখন ওয়াই এর মান বের করবো, তাহলে কি করতে পারি? যদি ওয়াই মান বের করি তখন লিখব dy বাই d। ওয়াই মান কত? dy বাই d। এখন আবার সেই একই নিয়ম, d এর মান 14 আগে বের করে রাখছি। dy যখন y এর মান বের করব তখন x ঠিক থাকবে 1 2 3। y এর মান যখন বের করব তখন y এর ঘরটা অফ হয়ে যাবে, সেই স্থানে যে কনস্ট্যান্ট পূরণ করবে 1 2 3। এই যে কনস্ট্যান্ট আছে -1 2 3, -1 2 3, z এর মান ঠিকই বসবে 3 4 1। এইবার নিয়ম এটা কি ক্যালকুলেশন করো আগের মতো, 1 যখন নেব তখন 1 বার এটা বার 2 বিয়োগ 12, সূত্রের মাইনাস আসবে, আর এখানে -1 কিন্তু আছে, সেক্ষেত্রে এটা বার বিয়োগের 2 বিয়োগ 12, প্লাস যখন 3 নেব তখন এটা বার 3 2 6 বিয়োগ কত? 6, আর নিচের কিন্তু 14 থাকবে। তাহলে কত হয়? -10 প্লাস 0 ভাগ কত? 14। তাহলে কত হচ্ছে? -20 বাই 14 হতে পারে, সে অন্য কিছু হতে পারে, এটা কাটাকাটি করে 10 বাই 7। অনুরূপভাবে যখন আমরা জেড এর মান নেব, এটা করে দিচ্ছি না, শুধু দেখা দিচ্ছি dz বাই d। dz বলতে কি বুঝি? dz বলতে কিন্তু x এর সহগগুলো থাকবে, y সহগগুলো থাকবে,
কিন্তু জেডের জায়গায় কনস্ট্যান্ট বসে যাবে -1 2 3। নিচে কত? ওই যে ডির মান 14। এটা অবশ্যই ক্যালকুলেশন করতে পারবা, আমরা আগেই ক্যালকুলেশনটা শিখাই দিচ্ছি। সুতরাং আমরা এখন দেখলাম যে কীভাবে ক্রেমার্স নিয়মে সমীকরণ সমাধান করা হয়। এটা কিন্তু সেই ক্রেমার্স নিয়মে সমীকরণ সমাধান করার উপর। আর একটা জিনিস দিয়ে আজকে শেষ করবো আমরা। মনে করো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে A 1 4 2 4 0 3 2 3 2। B দেওয়া আছে একটা ম্যাট্রিক্স x y z, আর C দেওয়া আছে 1 2 3। এখন তোমাকে বলা হচ্ছে যে AB সমান যদি C হয় তাহলে ক্রেমার্স নিয়মে সমীকরণটি সমাধান করো। ক্রেমার্স নিয়মে সমাধান করা মানে সমাধান বললে কিন্তু আমরা বুঝতে পারবো যে x y z এর মান বের করতে হবে, অর্থাৎ অন্তর্ভুক্ত চলকের মান বের করতে হবে। এক্ষেত্রে কিন্তু সমীকরণ গঠন করা নাই। এখানে তোমার কাজ হচ্ছে কি এটাকে সমীকরণ গঠন করা। কিভাবে সমীকরণ গঠন করবো? দেখো এখানে কিন্তু বলছে যে AB = C। এটা কত? 1 4 2 4 0 3 2 3 2, এটা হচ্ছে A। B কত? x y z। C কত? 1 2 3। ঠিক আছে, জাস্ট আমরা এটা তুলে নেব। এখন এটা সমীকরণে গুণ করি আমরা। গুণ করলে কি আসে? প্রথমে এটার সাথে এইটা দেখো x অফ k x প্লাস 4 সাথে y গুণ করলে 4y প্লাস 2 এর সঙ্গে z গুণ করলে 2z। তারপরেটা দেখো কি আসে? এখানে কিন্তু আর কলাম নাই, সুতরাং এদিকে কিন্তু আর বাড়াতে হবে না। এখন এটা রো বাড়ছে, সুতরাং রোর দিকে যাবো আমরা। এবং এটার সাথে এইটা 4x প্লাস 0y প্লাস কত 3z। এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে লাস্ট 2 এর দিয়ে x গুণ করলে 2x, 3 এর সঙ্গে y গুণ করলে 3y, 2 এর সঙ্গে z গুণ করলে কত 2z হয়ে গেল। গুণ ইকুয়াল টু কত 1 2 3। এখন কি লিখতে পারি আমরা? x প্লাস 4y প্লাস 2z ইকুয়াল টু 1। তারপরে 4x প্লাস 3z ইকুয়াল টু কত 2। তারপরে 2x প্লাস 3y প্লাস 2z ইকুয়াল টু কত? দেখো 3। অর্থাৎ প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, তৃতীয়টা সমান দ্বিতীয়টা। এই দেখো তিনটা সমীকরণ আমরা পেয়ে গেছি। এখন এই তিনটা সমীকরণ সমাধান করবো ক্রেমারের নিয়ম। যে ক্রেমারের নিয়মটা কিন্তু কিছুক্ষণ আগে আমি শিখাই দিচ্ছি যে কীভাবে বের করতে হয়। আগে x y z এর সহগ নিয়ে নির্ণয় তৈরি করবা ডির মান। তারপরে যখন x এর মান বের করবো তখন এক্সটাকে অফ করলে ওখানে কনস্ট্যান্ট বসবে, আর বাকি সহগগুলো বসে নিচের ডির মানটা বসে নেবে। এভাবে পর্যায়ে করে x এর মান y এর মান এবং z এর মান নির্ণয় করবো আমরা, তাহলে ক্রেমার সমীকরণ সমাধান করবো। আজকে অনেকক্ষণ হয়ে গেছে, আমরা কিন্তু আরেকটা জিনিস মাত্র বাকি রাখছি, সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। আশা করি আমরা আগামী ক্লাসে এই ইনভার্স ম্যাট্রিক্সটা তোমাদেরকে বের করে শেখাবো কীভাবে ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে হবে, এবং এটা সবচেয়ে জরুরি বিষয় এখানে ইনভার্স ম্যাট্রিক্সটা বের করা। তো আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। যদি তোমাদের কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবা, যাতে আমরা ওটা দেখে পরবর্তী ক্লাসে সেটা সলভ করতে পারি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুখে থাকবা, মাস্ক ব্যবহার করবা এবং সামাজিক দূরত্ব বজায় রাখবা। এই দিয়ে আজকের মতো আমি আমার লেকচার শেষ করছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাই।